বাহিরে শত কাজ থাকিলেও গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটিতে পণ্ডিত প্রবোধ তর্কালঙ্কার মহাশয় নিজ বাসভবনে বরাবরই উপস্থিত থাকেন। তার স্বর্গীয় গুরুর ছবিতে মালা পরিয়ে উপাসনা করেন, পূজার্চনা আরাধনা সেরে তারপর জলস্পর্শ করেন। বেলা বাড়তেই পণ্ডিত মশাইয়ের বাড়িতে ছাত্রছাত্রীদের ভিড় বাড়তে থাকে। পণ্ডিত মশাইয়ের স্ত্রীকে সবাই গুরুমা বলে ডাকে। গুরুমা এই দিনটায় সকল শিষ্যকে নিজের হাতে রান্না করে খাওয়ান। শিষ্যরা তাদের ঘর থেকে চাল ডাল ক্ষেতের আনাজ আলুটা মূলোটা গুরুদক্ষিণা হিসেবে ঝুড়ি ভর্তি করে এনে হাজির করে। তৃপ্তি করে অন্নভোগ পেট ভরে খেয়ে গুরুজি এবং গুরুমাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তবে বাড়ি ফেরে। মেনকা দেবীর কাছে 3 দিনের ছুটির আর্জি পেশ করলেন পণ্ডিত মশাই। জানালেন আর তো মাত্র 2 দিন পরে গুরু পূর্ণিমা, ওই দিন তার বাড়িতে ছাত্রছাত্রীরা আসে, তাই তিনি আগামীকাল স্বগৃহে ফিরে যেতে চান। মেনকা দেবী বললেন, মহামায়া তো ওনার ছাত্রী, গুরু পূর্ণিমার দিন মহামায়া তার গুরুর আশীর্বাদ পাবে না? গুরুজি এখানে থাকবেন না তা কি করে হয়? এর উত্তরে পণ্ডিত মশাই জানালেন, ওনার আশীর্বাদ তো সর্বদাই রয়েছে মহামায়ার সাথে। গুরু পূর্ণিমার দিন শুধু গুরুজি নন, গুরুমার আশীর্বাদও নেওয়া উচিত। মেনকা দেবী যদি অনুমতি করেন তাহলে তিনি 3 দিনের জন্য মহামায়াকে সঙ্গে করে নিজ বাসভবনে নিয়ে যেতে পারেন। গুরু পূর্ণিমার পরদিন মহামায়াকে সঙ্গে নিয়ে তিনি পুনরায় ফিরে আসবেন কৃষ্ণনগরে। গুরু পূর্ণিমার গুরু শিষ্যের এই পরম্পরা মেনকা দেবী লখনৌতেও নিজের বাড়িতে দেখেছেন। তার পিতা জাহাঙ্গীর আলী খাঁ সাহেবের কাছে কত শিষ্য শিষ্যা এসে এই বিশেষ দিনটায় ভিড় করত। খাঁ সাহেবের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যেত। তাই পণ্ডিত মশাইয়ের এই প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মতি দিলেন মেনকা দেবী। স্বয়ং গুরু যখন তার শিষ্যাকে সঙ্গে করে গুরুগৃহে নিয়ে যেতে চাইছেন, সেখানে মেনকা দেবী অনুমতি দেওয়ার কেউ নন। এ তো মহামায়ার পরম সৌভাগ্য। গুরুগৃহে 3 দিন আশ্রয় পাবে, গুরু মায়ের সঙ্গ পাবে, আশীর্বাদ পাবে। সুশীল তার ছোটবেলায় পণ্ডিত মশাইয়ের পাঠশালায় পড়াশোনা করেছে। সুশীলের হাতে খড়ি এই প্রবোধ পণ্ডিত মশাইয়ের দ্বারা সম্পন্ন হয়েছিল। তাই প্রতি বছর গুরু পূর্ণিমার দিনে একবারের জন্য গুরুজি এবং গুরুমায়ের আশীর্বাদ নিতে সুশীল ভোলেনি। এবারেও তার ব্যতিক্রম ঘটবে না। স্থির হলো পণ্ডিত মশাই, মহামায়া আর সুশীল পরদিন সকালে কলিকাতায় রওনা হয়ে যাবে। এই প্রথমবার মহামায়া কৃষ্ণনগরের বাইরে যাবে, কলিকাতায় যাবে, রেলগাড়িতে চড়বে, সুশীলের পাশে বসে এতটা পথ ভ্রমণ করবে। মহামায়া তো আনন্দে আত্মহারা। তার জীবনে বোধহয় এবার শুধু সুখ আর সুখ লেখা আছে। বাবা জীবিত আছেন জানতে পেরেছে, গুপ্তধনের সূত্র পেয়েছে। সুশীলের মতো একজন সুদর্শন ভদ্র বুদ্ধিমান পুরুষ তার জীবনে এসেছে। দুজনের কেউই অবশ্য একে অপরকে ভালোবাসি এই কথাটা এখনো পর্যন্ত বলে উঠতে পারেনি, অথচ একে অপরকে চোখে হারায়। গুরু পূর্ণিমার জন্য কলিকাতায় যেতে হবে সেটা সুশীল আগেই স্থির করে রেখেছিল, কিন্তু তখন সে জানতো না মহামায়াও সাথে যাবে। তাই মনের ভেতরে তার খুব কষ্ট হচ্ছিল। 3 দিন মহামায়াকে দেখতে পাবে না, মহামায়ার সাথে কথা হবে না। পরে যখন জানতে পারল মেনকা দেবী অনুমতি দিয়ে দিয়েছেন, মহামায়া তাদের সাথে যাচ্ছে, সুশীলের তখন যে কি আনন্দ হয়েছে সেটা তার চোখ মুখ দেখেই বেশ বুঝতে পারছে মহামায়া। আরও একটি বিষয়ে সুশীলের খুব আনন্দ হচ্ছে, এক বিশেষ মুহূর্তের সে একজন সাক্ষী হতে চলেছে। পিতা পুত্রীর চাক্ষুষ মিলনের একজন অন্যতম সাক্ষী। মহামায়াকে তার পিতার সম্মুখে পৌঁছে দিতে চলেছে এতগুলো বছর পর। সুশীল আগে থেকে কিছু বলতে নারাজ। মহামায়াকে একেবারে তার পিতার সামনে হাজির করিয়ে তারপর পরিচয় করাবে। মহামায়া যে জানতে পেরেছে তার পিতা জীবিত আছেন, তাকে খুঁজে পেতে সুশীলের সাহায্য তার একান্তই দরকার। এই দরকারি কথাটি গোপন রেখেছে মহামায়া। তার ইচ্ছে কলিকাতায় পৌঁছে তারপর সুশীলকে সব কথা খুলে বলবে। সুশীলের সাহায্য চাইবে, সুশীলকে সাথে নিয়ে তার হারানো বাবাকে খুঁজে বেড়াবে। দরকার হলে আইন রক্ষকের সহায়তা নেবে। বাবাকে সঙ্গে না নিয়ে সে আর কৃষ্ণনগরে ফিরে আসবে না, কারণ একবার ফিরে এলে আর যদি বাইরে বেরোনোর অনুমতি না পায়। তাই মহামায়া চায় এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার। এদিকে ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে সহদেবের। 4 পংক্তির একটা সূত্র সমাধান করতে কত সময় লাগতে পারে? কিসের পণ্ডিত তিনি! কাহাতক এই বুড়োর জন্য কুয়ো থেকে জল বয়ে আনা যায়, জল টেনে টেনে হাতে ফোসকা পড়ার জোগাড়। আর একদিকে গোদের ওপর বিস্ফোরা হয়ে কোত্থেকে যে সুশীল এসে জুটেছে। মাত্র কম মাসে মহামায়ার মন জয় করে ফেলল।
তার বলে কত স্বাদ ছিল মহামায়াকে বিয়ে করে চৌধুরী বংশের জমিদার হবে, কিন্তু কোথায় কি। দেখতে দেখতে সবই তো তার হাতের বাইরে চলে যাচ্ছে। এই পণ্ডিত আবার পীড়িতের ঘটা করে তার বউয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, সূত্র সমাধানের কোনো চেষ্টাই করছে না। ফিরে আসার পর আর মাত্র 3 দিন সময় দেবে, তার মধ্যে পণ্ডিত যদি এই সূত্রের সমাধান করতে পারে তো ভালো, আর যদি না পারে তখন এমন চাল চালাবে পণ্ডিত বেটা পালাতে পথ পাবে না। তার সঙ্গে সুশীলটাকেও একসাথে ভাগাবে, দুটোকেই দূর করে দেবে জমিদার বাড়ি থেকে। রাগে দাঁত কিরমির করতে থাকে সহদেব। পরদিন সকালে রওনা দিতে হবে। মহামায়া কি কি নিয়ে যাবে, কি পরে যাবে, ওখানে গিয়ে কি পরবে, সব সুন্দর করে গুছিয়ে দিলেন মেনকা দেবী। রাস্তায় যদি খিদে পায় তার জন্য সঙ্গে করে দিয়ে দিলেন অনেক খাবার দাবার। মেনকা দেবীর অগোচরে দুটো জিনিস গোপনে সঙ্গে করে নিয়ে নিল মহামায়া। এক, তার বাবা কাঞ্চনের একটি ছবি, আর 2, শ্রী জ্ঞানেন্দ্র চৌধুরীর হাতে লেখা সেই সূত্রটি। মহামায়ার মনে আছে জমিদার বংশের 3য় পুরুষ নির্দেশ দিয়ে গেছেন এই সূত্রের সমাধান কোনো দ্বিতীয় ব্যক্তির সহায়তা নেওয়া যাবে না। যদি নেওয়া হয় তাহলে সেই ব্যক্তির হাতে পুরস্কার স্বরূপ উদ্ধারকৃত সমস্ত সম্পদ তুলে দিতে হবে নির্দ্বিধায়। স্থির করে নিয়েছে মহামায়া এই সূত্র সমাধানে সে সুশীলের সহায়তা নেবে। তার দৃঢ় বিশ্বাস একমাত্র সুশীলই পারবে এই সূত্রের রহস্য উন্মোচন করতে। যদি গুপ্তধনের উদ্ধারকৃত সমস্ত ধন সুশীলের হাতে সমর্পণ করতে হয় তাহলেও মহামায়ার বিন্দুমাত্র আফসোস থাকবে না, কারণ সে তো কবেই মনে মনে তার তন মন সুশীলকে সমর্পণ করে বসে আছে। ধন সেখানে নস্যিমাত্র। মোটর গাড়ি ধুয়ে মুছে ঝকঝকে করে রেখেছে গাড়ি চালক। একে একে 3 জনে এসে উঠে বসলো মোটর গাড়িতে। জিনিসপত্র আগেই গাড়িতে তোলা হয়ে গেছে। সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন মেনকা দেবী। জমিদার বাড়ি ছেড়ে মোটর গাড়ি রওনা হয়ে গেল কৃষ্ণনগর রেল স্টেশনের উদ্দেশ্যে। ভোরের আলো ফুটতে তখনও একটু বাকি আছে। কিছুক্ষণের মধ্যে রেলগাড়ি তার মাথার আলো জ্বালিয়ে অন্ধকার ভেদ করে কালো ধোঁয়া উড়িয়ে কৃষ্ণনগর স্টেশনে এসে থামলো। সেই লালগোলা থেকে আসছে। এই রকমই এক ভোরবেলার রেলগাড়িতে জোর করে কাঞ্চনকে চাপিয়ে দিয়ে কৃষ্ণনগর থেকে অজানা গন্তব্যে দূর করে দেওয়া হয়েছিল। সেসব কথাই 3 জনেরই অজানা। ভোরবেলায় স্নান সেরে বেরিয়েছে মহামায়া। সদ্য স্নাত মহামায়া যেন এক প্রস্ফুটিত পদ্ম। তার নিষ্পাপ মুখশ্রীর দিকে মুগ্ধ দৃষ্টিতে সুশীল তাকিয়ে আছে দেখে কিশোরী সুলভ লজ্জায় মুখ নামিয়ে ফেলল মহামায়া। গত রাত্রে বোধ করি ভালো ঘুম হয় নাই পণ্ডিত মশাইয়ের। রেলগাড়ি দুলুনিতে কিছুক্ষণের মধ্যে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। একটু একটু করে রাতের আধার কেটে পূব আকাশে সূর্য উদয় হচ্ছে। নীলাকাশ ঢেকে গেছে রক্তিমাভায়। এই প্রথমবার মহামায়ার সূর্যোদয় দেখা। চলমান গাড়িতে সূর্যোদয় দেখার মজাই আলাদা। ভীষণ ভালো লাগছে মহামায়ার প্রথম রেলযাত্রা। চলন্ত রেলগাড়ি জানালার পাশে বসে সুশীলের হাত স্পর্শ করে আছে মহামায়া। খেলা করছে আঙুল নিয়ে। অনেক কথা তার বলার আছে, কিভাবে শুরু করবে সেটাই সে ভাবছে। সুশীলেরও মহামায়াকে অনেক কথা বলার আছে, কিন্তু এখনই বলবে নাকি কলিকাতায় পৌঁছে তারপর মহামায়াকে সবকিছু খুলে বলবে, সে কথাই বসে ভাবছে সুশীল। চোখের পলকে নিমেষের মধ্যে বদলে যাচ্ছে বাহিরের দৃশ্যপট। মাঠে লাঙল নিয়ে চাষিরা চাষের কাজে ব্যস্ত। পুকুর ঘাটে মা বউরা বাসন মাজায় কাপড় কাচায় ব্যস্ত। অবাক বিস্ময় মহামায়া দেখতে থাকে বাহিরের প্রকৃতির রূপ, রস, গন্ধ কত সুন্দর। নদিয়া জেলার কোথায় কি কি বিখ্যাত সেই সব কাহিনী, কোন জায়গার কি মাহাত্ম্য, নবদ্বীপ, মায়াপুর, ঘূর্ণি, আরও কত কি নাম না জানা জায়গার বর্ণনা সুশীল একে একে দিয়ে চলেছে। আর মুগ্ধ শ্রোতার মতো মনোযোগ সহকারে শুনে চলেছে মহামায়া। অবাক হয়ে ভাবছে তার জীবন সঙ্গী শুধু হিসেব শাস্ত্র ভালো বোঝে তাই নয়, ইতিহাসে ও তার অগাধ জ্ঞান। হালিশহর স্টেশনে পৌঁছাতেই খুব নামতে ইচ্ছে করছে মহামায়ার। সে গ্রাম দেখেছে, শহর তার দেখা হয়ে ওঠেনি। অবশ্য কলকাতা অনেক বড় শহর, আর কয়েক ঘন্টার সফর শেষে সেখানে পৌঁছে যাবে। কিন্তু কৃষ্ণনগরের এত কাছে হালে একটা শহর গড়ে উঠেছে, সেটা তো তার জানা ছিল না। ভুলটা শুধরে দিল সুশীল। হালি শহর মানে আগে গ্রাম ছিল, হালে শহর হয়েছে এমনটা কিন্তু নয়। আসলে ওটা হাভেলি শহর। সংক্ষেপে হালি শহর বলা হয়। জায়গাটার আগে নাম ছিল কুমারহট্ট। বক্তিয়ার খিলজি
এই জায়গাটার নাম বদল করে রাখেন হাভেলি শহর, মানে প্রাসাদের শহর। মহামায়া অবাক হয়ে ভাবে, নানান খুঁটিনাটি বিষয়ে যার এত জ্ঞান, এত পাণ্ডিত্য, সে যে জ্ঞানেন্দ্র চৌধুরীর সূত্র সমাধান করতে সফল হবেই, এই ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত। সুশীলের হাতটা আলতো করে মুঠোয় ধরে আছে মহামায়া, বেশ নিরাপদ ও নিশ্চিন্ত বোধ করে। তার নিরুদ্দেশ পিতাকে খুঁজে বের করতে সুশীল সমর্থ হবেই, এই ধারণা ধীরে ধীরে বদ্ধমূল হয়ে ওঠে মহামায়ার মনে। নৈহাটি স্টেশনে রেলগাড়ি এসে থামলো। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, ইঞ্জিন বদল হবে। সঙ্গে করে অনেক কিছু খাবার পাঠিয়ে দিয়েছিলেন মেনকা দেবী। সেই সব খাবার পরিবেশন করতে বসলো মহামায়া। সকালে কারোরই কিছু খাওয়া হয়নি, সবারই খুব খিদে পেয়ে গেছে। তৃপ্তি করে খেলো তিনজনে মিলে। কয়েক ঘন্টার রাস্তা সুশীলের সাথে গল্প করতে করতে কিভাবে যে কেটে গেল, কখন যে রেলগাড়ি শহর কলিকাতায় পৌঁছে গেল তা খেয়ালই করেনি মহামায়া। শিয়ালদহ স্টেশনে পৌঁছে প্রবোধ পণ্ডিতের পূর্ব পরিচিত একটি ভাড়া করা মোটর গাড়িতে চড়ে বাগবাজারে গুরুগৃহে এসে পৌঁছালো। সুশীলের বাড়ি অনতি দূরে শোভাবাজারে। মাঝপথে সুশীল নেমে যেতে পারত, কিন্তু পিতা পুত্রের মিলন চাক্ষুষ করার বাসনায় বাগবাজারে সে সশরীরে উপস্থিত। সৌভাগ্যক্রমে দিনটি ছিল রবিবার, তাই কাঞ্চন বাড়িতেই ছিল। অন্যদিন হলে এতক্ষণে সে স্কুলে আঁকা শেখাতে চলে যেত। কাঞ্চন তখন গভীর মনোযোগ দিয়ে একটি ছবি আঁকছে, একটি ঘন জঙ্গলের ছবি। একটি গাছতলায় একটি বেদির উপর একজন ঋষিমণি তার শিষ্যদের শিক্ষা দান করছেন। পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী, দল বেঁধে জল খেতে এসেছে হরিণের পাল। ছোট ছোট শিশু বালকের দল সেই ঋষিমণিকে গোল করে ঘিরে মাটিতে বসে অধ্যয়নে মগ্ন। রং তুলি নিয়ে কাঞ্চন এতটাই বিভোর যে তার পিছনে তিনজন কখন এসে উপস্থিত সে এতটুকু টের পায়নি। নীরবতা ভঙ্গ করে পণ্ডিত প্রবোধ মহাশয় তার পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মহামায়ার। এই অসামান্য শিল্পীর নাম শ্রী কাঞ্চন, তার একমাত্র সন্তান। তার এই ছোট পরিবারে আর একজন সদস্য আছেন, তার সহধর্মিণী যামিনী দেবী। সম্ভবত তিনি এখন পূজার্চনায় ব্যস্ত, শীঘ্রই সাক্ষাৎ হইবে তাহার সাথে। কাঞ্চন নামটি শোনার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো চমকে উঠল মহামায়ার সারা শরীর। ছবি আঁকায় কাঞ্চন এতক্ষণ মগ্ন থাকায় কাঞ্চনের মুখখানা পরিষ্কার দেখতে পায়নি মহামায়া। পালিত পিতা পণ্ডিত মশাইয়ের কণ্ঠস্বর শুনে তুলিটা হাত থেকে রেখে ঘুরে দাঁড়ালো কাঞ্চন। দুটি হাত বুকের কাছে জড়ো করে মহামায়াকে নমস্কার জানালো। এইবার মহামায়ার জ্ঞান হারানোর উপক্রম। তার সারা শরীর কাঁপছে ধরধর করে। এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে। নামের সঙ্গে তার বাবার ছবির সঙ্গে এই মানুষটার এত মিল। শুধু বয়সজনিত কারণে চেহারাটার যেটুকু পরিবর্তন হয় সেটুকু বাদ দিলে তার সঙ্গে আনা ছবিটি আর তার সামনে এই মুহূর্তে দণ্ডায়মান এই ভদ্রলোকটি, দুজনেই যে একই ব্যক্তি, এই বিষয়ে মহামায়া নিঃসন্দেহ। তবুও কি মনে হতে সে একবার সুশীলের দিকে ফিরে তাকালো। শান্ত কণ্ঠে মহামায়ার কানের কাছে এসে সুশীল আস্তে করে বলল, ইনি তোমার জন্মদাতা পিতা, প্রণাম করো। আর কোনো সংশয় নাই, মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ডুকরে কেঁদে উঠে কাঞ্চনের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল মহামায়া। বাবা! এ কান্না কোনো দুঃখ কষ্টের কান্না নয়, এ কান্না আনন্দাশ্রু। হারিয়ে যাওয়া আপনজনকে হঠাৎ ফিরে পাওয়ার আনন্দাশ্রু। চুমায় চুমায় ভরিয়ে দিল কাঞ্চনের গাল কপাল। কেন এতদিন তাকে অনাথ করে রাখা হয়েছিল? কোন অপরাধে তাকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল? কান্নাসিক্ত কণ্ঠে জবাবদিহি করেই চলেছে। একটা সময় কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ল মহামায়া। নিচু হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে মাথায় তুলে নিল পিতার পদধূলি। পণ্ডিত মশাই এবং কাঞ্চন দুজনেই বাকরুদ্ধ। এ কি ঘটে চলেছে তাদের চোখের সামনে? পিতা প্রবোধ মহাশয় শিক্ষকতার কাজে বাহিরে থাকেন, এইটুকুই জানা ছিল কাঞ্চনের। কিন্তু পিতার শিক্ষকতা যে কৃষ্ণনগরের জমিদার বাড়িতে, এ কথা কাঞ্চনের অজানা। তাই বিস্ময়ে হতবাক হয়ে মহামায়ার হাত দুটি ধরে তার পায়ের কাছ থেকে তাকে টেনে তুলল। রং মাখা দুটি হাতে মহামায়ার মুখখানি দু হাতের তালুর মধ্যে আলতো করে ধরে নিজের মুখের কাছে এনে দেখতে লাগলো গভীরভাবে। এ কি আশ্চর্য! এই অপরিচিতা মেয়েটির মুখের সঙ্গে তার প্রয়াত স্ত্রী উমার মুখের আদলের বহু বহু সাদৃশ্য রয়েছে। সাধারণ মানুষজন সেটি ধরতে না পারলেও একজন গুণী শিল্পীর চোখে ধরা পড়ে গেছে মহামায়া। এ উমার সন্তান, এ কাঞ্চনের সন্তান। এই কন্যা আর কেউ না, কাঞ্চন আর উমার ভালোবাসার প্রতীক। উমার মৃত্যুকালীন কাঞ্চনের প্রতি উমার নিবেদিত শেষ উপহার। এতগুলো বছর পর নিজের সন্তানকে চোখের সামনে দেখতে পেয়ে আনন্দে আবেগে মহামায়াকে বুকে টেনে জড়িয়ে ধরে কেঁদে ফেলল কাঞ্চন।
এতদিন তুই কোথায় ছিলিস মা? বুড়ো বাপটাকে তোর এতদিন পর মনে পড়ল? অতি ধূর্ত সহদেব বুঝে গেছে মহামায়াকে তার জীবন সঙ্গিনী হিসেবে পেতে হলে তাকে দুটো কাজ করতে হবে। সর্বপ্রথম কাজ মেনকা দেবীর আস্থাভাজন হয়ে ওঠা। তাই মহামায়া, সুশীল ওরা রওনা দেওয়ার বেশ খানিক পরে হাতে করে একটি তেলের শিশি নিয়ে মেনকা দেবীর ঘরের বারান্দায় সহদেব এসে উপস্থিত। মেনকা দেবী তখন প্রাতরাশ সেরে বারান্দায় আরাম কেদারায় বসে সকালে রোদ পোহাচ্ছেন। এই সময়টায় রোজই দোতলার পূব দিকের এই বারান্দায় তিনি বেশ খানিকক্ষণ একা থাকেন। সচরাচর কেউ এদিকটায় আসে না, কিন্তু আজ হঠাৎ এই অসময়ে একটি শিশি হাতে সহদেবের আগমন তার বিরক্তির কারণ হয়ে ওঠে। তিনি কিছু বলে ওঠার আগেই সহদেব মেঝেতে বসে পড়ল মেনকা দেবীর পায়ের কাছে। বিনয়ের অবতার হয়ে বিগলিত কণ্ঠে সহদেব বলে উঠল, ইদানিং সে লক্ষ্য করেছে মেনকা দেবী বাঁ পায়ে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। ব্যথায় বুঝি খুব কষ্ট পাচ্ছেন? মেনকা দেবী সায় দিয়ে জানালেন, হ্যাঁ, এটি তার অতি পুরাতন ব্যথা। বয়সকালে এক অনুষ্ঠানে নাচের ছন্দে বিভোর হয়ে খেয়াল করেননি মেঝেতে জল ছিল। আচমকা পিচ্ছিল মেঝেতে তার গোড়ালি মচকে যায়। সেই ব্যথাতেই তাকে একটু কষ্ট দেয় মাঝে মধ্যে। তবে এ নিয়ে অহেতুক চিন্তিত হওয়ার কারণ নেই। বিস্ফারিত নেত্রে উৎকণ্ঠা প্রকাশ করে সহদেব বলে, জমিদার বাড়ির কর্ত্রী কষ্ট পাচ্ছেন, আর সে কি করে চুপ করে হাত গুটিয়ে বসে থাকে? নিজের হাতে মেনকা দেবীর পায়ে মালিশ করে দেবে বলে তাই সঙ্গে করে এই শিশিতে নিয়ে এসেছে বেদনাহারি তৈল। এ তৈল যে সে তৈল নয়, এ এক অব্যর্থ মহৌষধ। যে কোনো পুরাতন ব্যথা বেদনা উপশমে জাদুর মতো কাজ করে। বেথুয়াডহরে জঙ্গলের কাছে একজন সন্ন্যাসী পর্ণ কুটিরে বসবাস করেন। জঙ্গলের গাছের ছাল, লতাপাতা, শিকড় বাকড় দিয়ে তিনি নানাবিধ ঔষধ তৈয়ার করেন নিজের হাতে। গতকাল সন্ধ্যায় সহদেব ওনার কাছে গিয়ে মেনকা দেবীর কষ্টের কথা জানিয়ে বসে থেকে ঔষধ তৈয়ার করিয়ে তবে ফিরেছে। নিজের দুই হাতের তালুতে বেশ খানিকটা তেল ঢেলে নিয়ে মেনকা দেবীর বাঁ পায়ের গোড়ালিতে আস্তে আস্তে মালিশ করতে শুরু করলো সহদেব। কিছুক্ষণের মধ্যেই বেশ আরাম বোধ করতে লাগলেন মেনকা দেবী। মনে মনে ভাবতে লাগলেন, নিন্দুকেরা সহদেবের নামে অনেক কটু কথা বলে বটে, তবে ছেলেটি ততটা খারাপ নয় মনে হয়। আর চোখে মেনকা দেবীর মুখে প্রশান্তির ছাপ লক্ষ্য করে ফেলেছে। ধূর্ত সহদেব এবার তার দ্বিতীয় চাল চালল। মালিশ করতে করতে অতি বিনয়ী হয়ে বলল, একটা কথা তাকে বলার ছিল, যদি মেনকা দেবী অভয় দেন। স্মিত হেসে অভয় দিয়ে মেনকা দেবী বললেন, সহদেব তার নাতির বয়সী, তাই এত ভনিতা করার প্রয়োজন নাই। যা বলার সে স্বচ্ছন্দে বলিতে পারে। সহদেব আর একটু সময় নেয়। আসল কথা বলার আগে আবার শুরু করলো ভনিতা। মেনকা দেবী তার গুরুজন, আপন দিদিমা তুল্য। দিদিমা হলেন একদিকে মায়ের মতন স্নেহপরায়ণ, আবার অপরদিকে দিদির মতন বন্ধু বৎসল। বন্ধুর সঙ্গে যেমন মনের সব গোপন কথা খুলে বলা যায়, তেমনি দিদিমার সাথেও। এইবার অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন মেনকা দেবী। উনি তো সম্মতি দিয়েছেন সহদেব তার মনের সব গোপন কথা নির্দ্বিধায় বলতে পারে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে একটু হতাশার সুরে সহদেব যেন একান্ত অনিচ্ছা সত্ত্বেও কথাটা বলতে বাধ্য হলো। ছোট মুখে বড় কথা হইয়া যায়, তবুও মেনকা দেবী যখন অভয় দিলেন, তাই নিতান্তই বাধ্য হয়ে কথাটা বলিতে হচ্ছে। মেনকা দেবী কাজটা ঠিক করেন নাই। ভ্রু কুঁচকে জিজ্ঞাসু নেত্রে চেয়ে আছেন মেনকা দেবী। কোন কাজটা? এই যে সুশীলের সঙ্গে মহামায়াকে কলিকাতায় যাইবার অনুমতি দেওয়া। এইটা তার উচিত হয় নাই। অবশ্য সুশীল যা ধুরন্ধর ছেলে, অনুমতি না দিলে সে ছলনার আশ্রয় লইত। এই পর্যন্ত বলে সহদেব আবার একটা দীর্ঘশ্বাস ফেলে। নিজের মালিশ করার কাজে মনোযোগ দেয়। মেনকা দেবী জানালেন, তিনি কোনো ভুল করেন নাই। মহামায়া তার গুরুজি পণ্ডিত প্রবোধ মহাশয়ের বাসায় গিয়াছে, সুশীলের বাসায় যায় নাই। তাছাড়া মহামায়াকে খুবই ভালোবাসে সুশীল। আজ বাদে কাল তাদের বিবাহ সম্পন্ন হইবে। এতে ভুলের তো কিছু তিনি দেখছেন না। ভুলটা সহদেবেরই। একটা ব্যঙ্গের হাসি দিয়ে সহদেব বলে উঠল, অবসরে চাও যারে প্রেম সে তো নয়, প্রেম আসে অগোচরে থামিয়ে সময়ে। এসব হেয়ালির মানে কি? এবার একটু বিরক্ত বোধ করছেন মেনকা দেবী। তিনি নিজে সোজাসাপটা কথা বলতে ভালোবাসেন, অন্যেও তাই বলুক সেটাই পছন্দ করেন। বড় মাছ ধরতে গেলে যেমন আগে অনেকখানি চার ছড়িয়ে খেলিয়ে খেলিয়ে তাকে ডাঙায় তুলতে হয়, তেমনি মেনকা দেবীর মন জয় করতে হলে অনেক মিথ্যা কথার জালে তাকে একেবারে অবশ করে ফেলতে হবে, যাতে তিনি সেই জালে আটকা পড়েন, যাতে তার মন আর এদিক ওদিক পালাতে না পারে। একটু বিরতি দিয়ে সহদেব এবার তার তৃতীয় চাল দিল।
মহামায়ার সাথে সুশীলের প্রেম হলো। অবসরের প্রেম। সুশীল তো প্রায় সহদেবেরই সমবয়সী, তাই তার সঙ্গে সুশীলের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অনেক হাসি ঠাট্টা, অনেক গোপন আড্ডা হয় নিজেদের মধ্যে। সেরকমই একদিন এক আড্ডায় হঠাৎ মুখ ফসকে সুশীল বলে ফেলেছিল তার প্রথম প্রেমের কথা। রাধা নামের মেয়েটি তার স্কুলের সহপাঠী। রাধাই সুশীলের প্রথম প্রেম। কেউ কি কোনোদিন ভুলতে পেরেছে তার প্রথম প্রেম? রাধার জায়গা মহামায়া কোনোদিন নিতে পারবে না। মহামায়া হলো সুশীলের অবসরের প্রেম। শুধুমাত্র অর্থের লোভে মহামায়ার সঙ্গে সে দিনের পর দিন ভালোবাসার ছলনা করে চলেছে। সহদেব এবার মেনকা দেবীকে পাল্টা প্রশ্ন করে বসল, আচ্ছা, প্রথম প্রেম কি কেউ আজ পর্যন্ত ভুলতে পেরেছে? আচমকা এরকম একটা প্রশ্ন শুনে কেমন যেন একটু উদাস হয়ে পড়লেন মেনকা দেবী। মনে পড়ে যাচ্ছে তার নিজের ভালোবাসা দিনগুলোর কথা। জমিদার শ্রী প্রতাপ চৌধুরী তার নিজের জীবনে তার প্রথম প্রেম মেনকা দেবীকে কোনোদিন ভুলতে পারেননি। অপরদিকে বিমলা দেবীর সঙ্গ ত্যাগ করেননি। যা কিছু ত্যাগ স্বীকার মেনকা দেবীকেই করতে হয়েছে। মেনকা দেবীকে উদাস দেখে সহদেব তার মনের খুশি মনেই গোপন রাখল। চার ছড়িয়ে তাহলে কাজ শুরু হয়েছে দেখা যাচ্ছে। এবার জাল ফেলতে হবে, মাছ যেন চার খেয়ে নিয়ে পালিয়ে না যায়। সহদেব তার পরবর্তী চাল দিয়ে বলল, আসলে রস্যই এবং ও, এই দুটি অক্ষর একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আবার সহদেবের হেয়ালি শুনে মেনকা দেবী এবার কিন্তু আর বিরক্ত হলেন না। জিজ্ঞাসু নেত্রে চেয়ে জানতে চাইলেন এর মানে কি। খুব দুঃখ দুঃখ কণ্ঠে সহদেব বলল, আমাকেই ভালোবাসে আর আমাকেও ভালোবাসে, এই দুটো শব্দের মধ্যে কত বড় ফারাক! একমাত্র ভুক্তভোগী ছাড়া অন্য কেউ এটা উপলব্ধি করতে পারবে না। সুশীল আসলে রাধাকেই ভালোবাসে এবং মহামায়াকেও ভালোবাসে। মোক্ষম জায়গায় আঘাত হেনেছে সহদেব। কেউ যেন প্রচণ্ড জোরে কষাঘাত করলো মেনকা দেবীর দুই গালে। তাই তো, প্রতাপ চৌধুরী তাকে ভালোবাসতেন তা তো নয়, তিনি তাকেও ভালোবাসতেন। নিজের জীবন দিয়ে মেনকা দেবী বুঝেছেন আমাকেও ভালোবাসে, এটা একজন নারীর কাছে কতখানি অসম্মানের। সহদেবের কাছ থেকে সবকিছু জানার পর নিজের জীবনের সেই অসম্মানের একই পুনরাবৃত্তি মহামায়ার জীবনে পুনরায় নেমে আসুক, এটা জেনে শুনে তিনি হতে দিতে পারেন না। মহামায়াকে বোঝাতে হবে সে মস্ত বড় ভুল করছে। এই ভুল একবার ঘটে গেলে আর কিন্তু শোধরাবার নয়। তাকে আগেই ভুল হওয়া থেকে আটকাতে হবে। তিনি ছাড়া মহামায়ার আপনজন বলতে আর তো কেউ নেই। ভবিষ্যতে এই ভুলের মাসুল সমস্ত দায়ভার মেনকা দেবীর ওপরে এসে বর্তাবে। তাই যে কোনো প্রকারই হোক মহামায়াকে আটকাতেই হবে। মেনকা দেবী মুখে কিছু না বললেও তার মনের ভেতরে যে প্রবল ঝড় উঠেছে মেনকা দেবীর মুখের অভিব্যক্তি দেখে একথা সহজেই বুঝে গেছে অতি চালাক সহদেব। সুশীল যে মহামায়ার জীবন থেকে বাতিল হয়ে গেছে এটা মেনকা দেবী নিজের মুখে না বললেও তা সহজেই অনুমেয়। এবার আসল কাজ হলো জাল গুটিয়ে আনা, মাছকে ডাঙায় টেনে তোলা, সুশীলের জায়গায় নিজের জায়গায় করে নেওয়া। একটু গলা ঝেড়ে নিয়ে সহদেব আবার বলতে শুরু করলো, আরে না না, এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ওরকম হামেশাই ঘটে। জমিদার বাড়িতে বিবাহ বহির্ভূত সম্পর্ক তো কোনো নতুন ঘটনা নয়। আগেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে, এ আর এমন কি। সহদেবের এই কথাটা যে তাকে ঠেস দিয়ে বলা সেটা বুঝেও চুপচাপ হজম করতে বাধ্য হলেন মেনকা দেবী। সান্ত্বনা দেওয়ার সুরে সহদেব বলে চলেছে, পুরুষ মানুষের চরিত্র নিয়ে অত ভেবে কাজ নেই। আসলে যেটা মেনকা দেবীর আগেই জানা উচিত ছিল সেটা হলো সুশীলের বংশ পরিচয়। সুশীলের বাসায় মহামায়া যায়নি বলে মেনকা দেবী নিশ্চিন্তে বসে রয়েছেন, কারণ তিনি এর পিছনের আসল কারণ কি সেটাই জানেন না। সুশীল যে তার বাসায় মহামায়াকে নিয়ে যাবে তা তাকে বসাবে কোথায়? ওর তো কোনো চালচুলোই নেই। সুশীলের বাপ একটা দোকানে খাতা লেখার কাজ করে, ক আনাই বা বেতন পায়। দরমার বেড়ার একফালি ঘর, নিজের পেটে বিদ্যে নেই, অথচ ছেলেকে বিদ্বান বানানোর সাধ্য নেই, অথচ স্বাদ আছে 16 আনা। লেখাপড়ার খরচ কোত্থেকে জোটাবে? অগত্যা চুরি বিদ্যা মহাবিদ্যা। আজকে উঠলেন মেনকা দেবী, কি সুশীল চোর? দুহাত তুলে বাধা দিয়ে সহদেব জানালো, আরে না না, সুশীল অতি সুশীল ছেলে, ও চুরি করে নাই। দোকানের খাতা লেখায় গরমিল দেখিয়ে অনেক টাকা হাতিয়ে নেয় ওর বাপ, তাই দিয়ে ছেলেকে পড়ায়। তবে আসল কথাটা হচ্ছে, ব্যাস আবার চুপচাপ হয়ে গেছে সহদেব, আর কিছু বলছে না। আড়ে আড়ে লক্ষ্য রাখছে মেনকা দেবীর অভিব্যক্তি। কৌতূহলী মেনকা দেবী ছটফট করছেন, সহদেব চুপ করে আছে কেন? জানতে চাইলেন কি সেই আসল কথা। দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল সহদেব, আসল কথাটা হলো, বাপের সম্পত্তি যদি ছেলের সম্পত্তি হয়, বাজারে বাপের রেখে যাওয়া ঋণ যদি ছেলেকে শোধ করতে হয়, তাহলে বাপের চুরির দায়ও কিন্তু ওই একই যুক্তিতে ছেলের উপরেও বর্তায়। সেই অর্থে ছেলেও চোর। চোরের রক্ত বইছে সুশীলের শরীরে।
মেনকা দেবীর উচিত ছিল জমিদার বাড়ির আদব কায়দা, রীতিনীতি, আইন কানুন সম্পর্কে সম্যক ধারণা আছে, কূটনৈতিক বুদ্ধি আছে এমন কারোর সঙ্গে মহামায়ার বিবাহ স্থির করা। মহামায়ার এখন অল্প বয়স, ও তো এত গভীরে বুঝবে না। তাই মেনকা দেবীরই উচিত ছিল এই জমিদার বাড়িতে বংশ পরম্পরায় কাজ করছে এমন কোনো বিশ্বস্ত কর্মীর পুত্রকে পাত্র হিসেবে বেছে নেওয়া। নিজের নামটা একবারও উচ্চারণ না করে সহদেব তার নিজের দিকে ইঙ্গিতটা বেশ ভালোভাবে বুঝিয়ে দিল। এবার বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন মেনকা দেবী। তাহলে এখন উপায়? অবিলম্বে মহামায়ার বিবাহ সম্পন্ন করতে হবে, যাতে দ্রুত সুশীলকে ভুলে গিয়ে তার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে ঘর করতে পারে। কিন্তু পাত্র হিসেবে কাকে বেছে নেওয়া যায়? সহদেব এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলল, মেনকা দেবী বিচক্ষণ ব্যক্তি, উনি এই জমিদার বাড়ির একমাত্র কর্ত্রী। ওনার বিবেচনার উপর সহদেবের অগাধ আস্থা রয়েছে। মেনকা দেবী যদি অপরের বুদ্ধি না নিয়ে তিনি যদি নিজে একটু বিশ্লেষণ করেন, তাহলে উনি নিশ্চয়ই মহামায়ার জন্য সুযোগ্য পাত্র পেয়ে যাবেন এই জমিদার বাড়িতেই। মালিশ এবং নালিশ দুটো কাজই সহদেবের সুসম্পন্ন। এইবার আরেকটি আসল কাজ বাকি রয়ে গেছে, সেটি হলো মহামায়ার মন থেকে সুশীলকে উৎখাত করা। একান্তই যদি সেটা সম্ভব না হয়, তাহলে সুশীলের বেঁচে থাকার কোনো মানেই হয় না। অহেতুক রক্তপাত, জীবনহানি একেবারেই অপছন্দ সহদেবের। কিন্তু কেউ যদি অসহযোগ করে, কেউ যদি অপরের অকাল মৃত্যুযোগ নিজের হাতে ডেকে আনে, তখন বেচারা সহদেবের আর কী বা করার থাকতে পারে? কথায় আছে, যার 8 বছরে হয় না তার 80 বছরেও হয় না। ওই পণ্ডিতের দ্বারা যে সূত্র সমাধান হবে না, এটা ভালোই বুঝতে পেরেছে সহদেব। কিন্তু তার সন্ধানে আর তো তেমন কাউকে নজরে আসছে না যে কঠিন সূত্রের সমাধান করতে পারে। একজনই, সে হলো সহদেবের প্রতিদ্বন্দ্বী সুশীল। পড়াশোনা জানা ছেলে, বুদ্ধিশুদ্ধি ভালোই আছে, কিন্তু সে তো আর সহদেবের হয়ে গুপ্তধন খুঁজে দেবে না। ভাগ্য করে এসেছে বটে সুশীল, হবু জমিদার, রাজকন্যা, পুরো সম্পত্তির মালিকানা। আবার তার সাথে যদি গুপ্তধন খুঁজে পেয়ে যায়, তাহলে তো সুশীলের সোনায় সোহাগা, আর সে নিজে একটা অভাগা। বাপের মতো সারা জীবন জমিদার বাড়ির চাকরিগিরি করেই কাটিয়ে দিতে হবে। বাবাটা বোকা, আখের গোছাতে শিখল না, কিন্তু সহদেব এত বোকা নয়। নকরগিরি করার জন্য তার জন্ম হয়নি। সে কোন অংশে কম সুশীলের চেয়ে? দেখতে শুনতে যথেষ্ট ভালো। হ্যাঁ, লেখাপড়া অত করেনি, সে তো চৌধুরী বংশের আগের অনেক জমিদারও বিশেষ লেখাপড়া করেননি। তাতে কি হয়েছে? তারা কি জমিদারি সামলাতে পারেনি? জমিদারি চালাতে গেলে সব থেকে আগে যেটা দরকার, সেটা হলো কূটনৈতিক বুদ্ধি। এটাই সহদেবের যথেষ্ট আছে, এমনকি সুশীলের থেকেও বেশি আছে নিজের সম্পর্কে। তাই তো মনে হয় সহদেবের হিসাব শাস্ত্র পড়ার তো দরকার নেই। ভালো বেতন দিলে সুশীলের মতো অমন হাজারটা লোক রাখা যায়। নেহাত মহামায়া সুশীলকে মন দিয়ে বসে আছে। মেনকা দেবীরও তাতে প্রশ্রয় রয়েছে, যদিও সে মগজ ধোলাই করে এসেছে মেনকা দেবীর। কাউকে দিয়ে কোনো কাজ করাতে হলে তাকে তেল দিতে হয়। তেল না দিলে আজকাল কোনো কাজ সহজে হয় না, সে মেশিনই হোক আর মানুষ। আরও এক শিশি তেল মাখাতে হবে মনে হচ্ছে। তেল দিয়ে কতখানি কাজ হাসিল হলো সেটা মহামায়া না ফেরা পর্যন্ত বোঝা যাচ্ছে না। মেনকা দেবীর প্রশ্রয় না থাকলে কবেই সে মহামায়াকে ফুসলে নিত। সহদেবের সবচেয়ে বেশি রাগ হচ্ছে তার বাবা অভিমন্যুর ওপর। কলিকাতায় কি বয়স্ক শিক্ষকের অভাব পড়ে আছে? কোন আক্কেলে ওরকম একটা যুবক ছেলেকে নিয়োগ করলো? কিন্তু এখন আর এসব পুরনো কথা ভেবে কি লাভ? কিভাবে লোকসান পুষিয়ে লাভের মুখ দেখা যায়, সেটাই ভাবতে হবে। তেলে গলে গিয়ে মেনকা দেবী যদিও বা মহামায়াকে নিরস্ত করার চেষ্টা করেন, কিন্তু মহামায়া যে এত সহজে তার দিদিমার কথা মেনে নিয়ে সুশীলকে বাতিল করবে, এইটা সহদেব নিজেই মানতে পারছে না। অগত্যা একটা বিকল্প ব্যবস্থা আগেভাগে করে রাখতে হবে, এছাড়া গতি নাই। অনেক কুটবুদ্ধি খাটিয়ে সহদেব প্রস্তুত করে ফেলেছে তার ষড়যন্ত্রের নিখুঁত নকশা। এক ঢিলে 2 পাখি মারতে হবে, সুশীলকে মরতে হবে, আর সহদেবকে বিয়ে করতে বাধ্য হবে মহামায়া। সবচেয়ে প্রথম কাজ সুশীলের বিদ্যে বুদ্ধি কাজে লাগিয়ে ওকে দিয়ে গুপ্তধন উদ্ধার করানো। তারপর আচমকা কোনো দুর্ঘটনায় ঘটনাস্থলে সুশীলের মৃত্যু নিশ্চিত করা। সুশীলের মৃত্যুর পর সহদেবের পথের কাঁটা সরে যাবে বরাবরের জন্য। মহামায়া কি আর সুশীলের শোক আঁকড়ে আজীবন কুমারী থেকে যাবে? তা তো হয় না। তখন মকা বুঝে তার বাবা অভিমন্যুকে দিয়ে মেনকা দেবীর কাছে নিজের বিয়ের প্রস্তাব পাঠাবে, আর একটু একটু করে চেষ্টা চালিয়ে যাবে মহামায়ার মন জয় করার। কোন ফুলে কোন দেবতা খুশি হন সেটা সহদেবের ভালো মতোই জানা আছে। মহামায়ার ক্ষেত্রে তেলে কাজ হবে না। নিজের সামনে না এসে ওর ঘনিষ্ঠ বান্ধবী মালতীকে দিয়ে করাতে হবে মহামায়ার মগজ ধোলাই। তার জন্য না হয় উপযুক্ত পারিশ্রমিক মালতীকে দিয়ে দেওয়া যাবে খন।
কিন্তু সুশীলকে কিভাবে হত্যা করা যায় এই ভাবনা নিয়ে অস্থির হয়ে পড়েছে সহদেব। এদিকে হাতে আর বেশি সময়ও নেই। মহামায়া ফিরে আসার আগে নিখুঁত পরিকল্পনা সেরে রাখতে হবে। এমনভাবে সুশীলকে হত্যা করা হবে যাতে মনে হয় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। সহদেব যে সেই দুর্ঘটনার জড়িত এটা যেন কেউ ঘুণাক্ষরেও টের না পায়। কিন্তু সেটা সম্ভব হবে কিভাবে? অনেক ভেবেও কিছুতেই সহদেবের মাথায় কোনো নির্ভুল পরিকল্পনা আসছে না। এমন কোনো দুর্ঘটনা ঘটাতে হবে যাতে সুশীলও মরে, আবার সহদেব ধরাও না পড়ে। আরে কথায় যেটা বলে না, সাপও মরে আবার লাঠিও না ভাঙে, সেই রকমই কিছু একটা। হঠাৎই উত্তেজনায় লাফিয়ে উঠল সহদেব। ওহ, এই তো এই তো এইবার এতক্ষণে একটা নির্ভুল পরিকল্পনা তার মাথায় এসে গেছে। সাপ, হ্যাঁ সাপ, তীব্র বিষধর সাপ দিয়ে সুশীলকে হত্যা করতে হবে। গুপ্তধন যে মাটির তলায় আছে এটুকু বুঝতে কোনো বিশারদ হওয়ার প্রয়োজন নেই। শুধু মাটির তলায় ঠিক কোন জায়গাটায় গুপ্তধন রাখা আছে সেটাই শুধু জানা নেই। সুশীল যখন গুপ্তধনের জায়গা খুঁজে পেয়ে মাটি খোঁড়াখুড়ি শুরু করবে, তখনই মাটি ফুঁড়ে বেরিয়ে এসে সুশীলকে ছোবল মারবে তীব্র বিষধর সাপ। ঘটনাস্থলেই হবে সুশীলের শোচনীয় মৃত্যু। আহারে বেচারি মহামায়া, বিয়ের আগেই বিধবা। কোনো চিন্তা নেই, এই সহদেব আছে কিসের জন্য? মহামায়ার সিঁথিতে সিঁদুর পরিয়ে আবার তাকে সধবা করে দেবে। কেঁচো খুঁড়তে গিয়ে যদি সাপ বের হয় তাহলে গুপ্তধন খুঁড়তে গিয়েও সাপ বেরোবে। এ আর আশ্চর্য কি? সহদেবের ওপর কোনো রকম সন্দেহ কারোর মাথাতেই আসবে না। এরকম একটা বুদ্ধিদীপ্ত, নির্ভুল এবং নিখুঁত পরিকল্পনা সহদেবের মাথা থেকে বেরোলো ভেবে তার নিজেরই ইচ্ছা করছে নিজের পিঠ চাপড়াতে। এবারে যেটা জোগাড় করতে হবে সেটা হলো খুনের অস্ত্র, অর্থাৎ একটা তীব্র বিষধর সাপ। জমিদার বাড়ি থেকে কয়েক ক্রোশ দূরে একটা পাড়া আছে, নাম বেদে পাড়া। বেশ কিছু সাপুড়ে তাদের পরিবার নিয়ে ওই পাড়ায় বসবাস করে। দিনের বেলায় ঝাঁপিতে করে সাপ নিয়ে খেলা দেখাতে বের হয়। তাবিজ কবজ বিক্রি করে, তারপর সন্ধেবেলা নেশা করে ঘরে ফেরে। খুবই গরিব ওরা। একটু বিকেলে থাকতে থাকতেই সহদে পৌঁছে গেল বেদে পাড়ায়। এখানে তাকে কেউ চেনে না। এদের টাকার খুব প্রয়োজন। সাপের খেলা দেখিয়ে তাবিজ বেচে পয়সাই বা রোজগার হয়? টাকার লোভ দেখালে কাজ হয়ে যাবে, এ ব্যাপারে সে নিশ্চিত। দেশি মদের দোকানের সামনে আস্তে আস্তে ভিড় বাড়ছে সাপুড়েদের। অনেকেই সাপের খেলা দেখে বাড়িতে ঢোকার আগেই মদের দোকানটায় ঢু মারে, তারপর নেশায় চুর হয়ে ঘরে ফিরে বউ পেটায়। এদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একজন আধাবয়স্ক সাপুড়ে মদের ডেরার দিকে আসছে। সহদেব তাকে একটা গাছের আড়ালে ডেকে নিল, তার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, একটা কাজ করে দিতে হবে। এই টাকাটা দেওয়া হলো আগাম বায়না হিসেবে। এতগুলো টাকা একসাথে হাতে পেয়ে আধো অন্ধকারেও চোখ দুটো চকচক করে উঠল। পৌর সাপুড়ের বায়নাতেই এত টাকা? তাহলে না জানি কাজ হলে আরো কত টাকা দেবে। ঘরেতে সমস্ত মেয়ে রয়েছে, টাকার অভাবে তার বিয়ে হচ্ছে না, পণের টাকা জোগাড় হচ্ছে না। অনেকগুলো টাকা যদি একসাথে পাওয়া যায় তাহলে সামনের মাসেই মেয়ের বিয়েটা দিয়ে দিতে পারে। কি কাজ তার জানা নেই, তবে যে কাজই হোক এতগুলো টাকা পেলে সে যে কোনো কাজ করতে রাজি। জিজ্ঞেস করায় তার নাম জানা গেল ওসমান। গোঁফ কামানো, একগাল চাপা দাড়ি, পেটানো চেহারা, গায়ে বেশ শক্তি আছে, দেখলেই বোঝা যায়। পরনে একটা লুঙ্গি আর গায়ে ফতুয়া। গাছতলায় বসে তার সঙ্গে আলাপ জমালো সহদেব। ওসমান চাচা, তোমার ঝাঁপিতে এমন কোনো সাপ আছে যেটা কামড়ে দিলে সাথে সাথে নিশ্চিত মৃত্যু ঘটবে? কোবরেজ ওঝা ডাকারও সময় দেবে না। দোক্তা খাওয়া, ছোপ ধরা একগাল দাঁত বের করে একটা নিষ্ঠুর হাসি দিল ওসমান। সাপের সুবল দিয়া কাউকে মারতে হইব নাকি? এ যে মেঘনা চাইতেই জল। সহদেবের মনে আনন্দ আর ধরে না। বলার আগেই ওসমান চাচা বুঝে গেছে সহদেব আসলে কি চায়। গাছতলায় চাচাকে বসিয়ে রেখে মদের দোকান থেকে একটা পাত্রে করে অনেকখানি মদ নিয়ে এলো সহদেব। খাও চাচা খাও, খেতে খেতে কথা হবে, জরুরি কথা আছে। এরকম বিনয়ী, রুচিশীল, উচ্চশিক্ষিত পাত্র তার জামাই হতে চলেছে, খুব ভালো লাগছে কাঞ্চনের। মেয়ের পছন্দে তারিফ না করে সে পারে না। সুশীলকে অনুরোধ করে কাঞ্চন বলল, ওই দিন বিকেলে সুশীল যেন তার পিতা মাতাকে সঙ্গে করে এ বাড়িতে নিয়ে আসে। ওনারা দেখে যান তাদের হবু পুত্রবধূকে। তারপর আলোচনার মাধ্যমে একটি শুভ দিন স্থির করা যাবে। মেনকা দেবীর পরামর্শ নিয়ে নির্ধারণ করা হবে শুভ বিবাহের চূড়ান্ত তারিখ। প্রবোধ পণ্ডিত মশাই পাজি দেখে সুশীলকে বললেন, বিকেল বেলা নয়, কোণে দেখার আদর্শ সময় গোধূলি লগ্নে। সন্ধ্যা 5টা 45 মিনিট গতে 6টা 44 মিনিট পর্যন্ত শুভ সময়।
তার বিবাহ নিয়ে আলোচনা চলছে। মহামায়া লজ্জায় লাল ছুটে পালালো গুরুমায়ের ঘরে। এই অল্প সময়ের মধ্যেই গুরুমা খুব ভালোবেসে ফেলেছেন সদ্য যুবতী প্রাণচঞ্চলা এই মিষ্টি মেয়েটিকে। গোধূলি লগ্নে সুশীল যখন তার পিতা মাতাকে সঙ্গে নিয়ে এ বাড়িতে এসে উপস্থিত হলো, যামিনী দেবী ততক্ষণে নিজের হাতে মহামায়াকে সুসজ্জিতা করে তুলেছেন। এমনিতেই মহামায়া খুবই রূপসী, তার ওপর যামিনী দেবীর পরিযত্নে পরীর মতন লাগছে মহামায়াকে। চোখ ফেরানো দায়, কারোর নজর না লাগে। মহামায়ার কড়ি আঙুলে আলতো করে কামড়ে দিলেন যামিনী দেবী। আলাপ পর্ব মিষ্টিমুখ সেরে মহামায়াকে অনেক আশীর্বাদ করলেন সুশীলের বাবা মা। লক্ষ্মীমন্ত মহামায়াকে তাদের খুব পছন্দ হয়েছে। বিবাহের দিন নির্ধারণ ওনারা কন্যাপক্ষের উপরেই ছেড়ে দিলেন। তাদের সুবিধা মতো শুভদিন স্থির করা হোক, ওনাদের কোনো অসুবিধা নাই। আরও কিছুক্ষণ গল্পগুজবের পর সুশীল তার বাবা মাকে নিয়ে বিদায় নিল। পরদিন গুরু পূর্ণিমা, যে উপলক্ষে মহামায়ার কলিকাতায় আগমন। গুরু পূর্ণিমার বিশেষ দিনটি খুব মহত্বপূর্ণভাবে পালিত হলো মহামায়ার গুরুগৃহে। শিষ্য শিষ্যার বিশাল ঢল যেন উপচে পড়ছিল বাগবাজারের পণ্ডিত মশাইয়ের বাড়িতে। শুধু পণ্ডিত মশাইয়ের শিষ্যরা নয়, কাঞ্চনের বহু শিষ্য কচি কাচার দল আশীর্বাদ নিতে এসেছিল এই বিশেষ দিনটায়। গুরু মাতা যামিনী দেবী সারাদিন ব্যস্ত ছিলেন অন্নভোগ রন্ধনে। রান্নার কাজে মহামায়া গুরুমায়ের হাতে হাতে অনেক সহায়তা করেছে। পরিবেশনের ভার সুশীল নিজের কাঁধে একাই তুলে নিয়েছিল। প্রবোধ মাস্টার আর কাঞ্চন ছিল শিষ্যদের ভোজনের তদারকিতে ব্যস্ত। গুরুবন্দনার সমবেত সঙ্গীত গেয়ে আহার পর্ব সেরে আশীর্বাদ নিয়ে সকলে যখন বিদায় নিল, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অদ্যই শেষ রজনী। পরদিন ভোরে আবার ফিরে যেতে হবে কৃষ্ণনগরে। মহামায়ার অনেক অনুরোধ উপরোধ সত্ত্বেও কাঞ্চন কিছুতেই আর ফিরে যেতে রাজি নয়। সেখানেই ভালো আছে তার ছাত্রছাত্রীদের নিয়ে। সমবেত সিদ্ধান্ত হলো, কাঞ্চনকে যে খুঁজে পাওয়া গেছে এই সংবাদটি আপাতত জমিদার বাড়ির কেউ যেন জানতে না পারে। মহামায়ার বিবাহের দিন ধার্য হইলে তখন প্রকাশ্যে আসবে পিতা কাঞ্চন। পরদিন ভোরে শিয়ালদহ স্টেশনে পৌঁছতে হবে। সকলে এক জায়গা থেকে যাত্রা শুরু করলে সুবিধা হয়। তাই সুশীল যদি গুরুগৃহে রাত্রি যাপন করে তাহলে খুব ভালো হয়। প্রবোধ পণ্ডিত এবং কাঞ্চনের অনুরোধে সুশীল সেই রাত্রে গুরুগৃহে রাত্রিবাসে রাজি হয়ে গেল। লোক মারফত তার বাসায় সংবাদ পাঠালো আগামীকাল ভোরে কৃষ্ণনগরে রওনা দিতে হবে, তাই আজ রাত্রে সে গুরুগৃহে বাস করবে। রাতের আহার সেরে মহামায়া তার সঙ্গে আনা বাক্স খুলে শ্রী জ্ঞানেন্দ্র চৌধুরী নিজের হাতে লেখা হলদেটে কাগজটি বের করলো, যেটাতে লেখা আছে গুপ্তধনের সূত্র। কাগজটি বের করে সকলের সামনে মেলে ধরে জিজ্ঞাসা করলো মহামায়া, এই সূত্রের অর্থ কি? কাঞ্চন, সুশীল, পণ্ডিত মশাই সবাই সেখানে উপস্থিত। কাগজটি নিজের হাতে তুলে নিয়ে জোরে জোরে পড়তে লাগলো সুশীল। কতেশ কতেশ কাঞ্চন দ্রামু, ক্ষীর বৃথা খার নেব ভূত্রী মাত্র একটি, রঘু কালী বাহার স্ফীত উদর সম হইল রমিভূ, মধ্যমা তাহার 10 শলক পারু পূর্ণ বিপুল ধনের আহার। উত্তেজিত হয়ে উঠেছিল পণ্ডিত মশাই। বললেন, এটা তো সেই সূত্র যেটা সমাধান করে দেওয়ার জন্য সহদেব তাকে অনেক পীড়াপিড়ি করেছিল, কিন্তু এর কিছু অদ্ভুত সংস্কৃত শব্দের মর্মার্থ তিনি উদ্ধার করতে পারেন নাই। সূত্রটি কয়েকবার গভীর মনোযোগে সহকারে পড়ে সুশীল জানালো, পুরোটাই বাংলায় লেখা, কোনো সংস্কৃত শব্দ নেই এতে। এ কথা শুনে পণ্ডিত মশাই ভীষণ অবাক হয়ে চেয়ে রয়েছেন। সুশীল তাকে বুঝিয়ে বলল, সূত্রটির কিছু শব্দ উল্টো করে লেখা রয়েছে, যেমন কাঞ্চন দ্রামু অর্থাৎ কাঞ্চন মুদ্রা। নিজের নামের মানেটা কাঞ্চন খুব ভালো মতোই জানে। সে বলে উঠল, কাঞ্চন মানে তো সোনা বা স্বর্ণ, তাহলে কাঞ্চন দ্রামু মানে হলো স্বর্ণ মুদ্রা। মৃদু হেসে সায় দিল সুশীল, একদম সঠিক। কতেশ উল্টো করে দাঁড়ায় শতেক। এখানে দুবার কতেশ কতেশ লেখা রয়েছে, আর তার মধ্যিখানে একটা গুণিতক চিহ্ন খুব হালকা দেখা যাচ্ছে। পুরানো কাগজের ভাঁজে খুব অস্পষ্ট। তাহলে প্রথম পংক্তির শুরুটা কতেশ গুণ কতেশ কাঞ্চন দ্রামু, এর অর্থ শতেক গুণ শতেক কাঞ্চন মুদ্রা। শতেক মানে 100, তাহলে 100 গুণিতক 100 সমান হাজার বা সহস্র। তাহলে প্রথম পংক্তির শুরুটার মানে দাঁড়ালো সহস্র স্বর্ণ মুদ্রা। এর পরে রয়েছে ক্ষীর বৃথা খার, এটাকে উল্টো করলে পাই রক্ষী বৃথা রক্ষা। এর মানে হলো গুপ্তধন স্থলে রক্ষী আছে, কিন্তু সে জানে না কি রক্ষা করার জন্য তাকে সেখানে রাখা হয়েছে, তাই তার ওখানে থাকা বৃথা। বিশদে বললে এটাই মানে দাঁড়াচ্ছে যে সহস্র স্বর্ণ মুদ্রা পাহারায় রক্ষী রয়েছে বটে, কিন্তু সে জানে না ওই স্বর্ণ মুদ্রা কোথায় রাখা আছে, তাহলে সে রক্ষা করবে কিভাবে?
তাকে সেখানে রাখা বৃথা। পণ্ডিত মশাইয়ের চক্ষু স্থির। এত সহজে প্রথম পংক্তির সমাধান করে ফেলল তারই প্রিয় ছাত্র। সুশীল এবার পরের পংক্তিটির পড়ে বলল, নেব ভূত্রী মাত্র একটি, এটিকে সোজা করে পড়লে পাই ত্রিভুবনে মাত্র একটি। এবারে পণ্ডিত মশাই বেজায় খুশি। এর মানেটা তিনি বের করে ফেলেছেন। স্বর্গ, মর্ত, পাতাল এই তিনটে মিলিয়ে ত্রিভুবন, তাহলে নিশ্চয়ই এর মধ্যে যে কোনো একটি হবে। সুশীল এবার দ্বিতীয় পংক্তির পরবর্তী অংশ পড়ে শোনালো, রঘ কালী বাহার, এটিকে সোজা করে পড়লে পাওয়া যায় ঘোর কালী বাহার। কালী অন্ধকারের প্রতীক, অর্থাৎ ঘোর অন্ধকার। স্বর্গ, মর্ত, পাতালে তিনটির মধ্যে কোনটিতে ঘোর অন্ধকারের বাহার রয়েছে? সুশীলের কথা শুনে উত্তেজিত হয়ে পড়েছে কাঞ্চন। তার নিজের অভিজ্ঞতা থেকে বলে উঠল, পাতাল, পাতালে ঘোর অন্ধকার। গুপ্তধন ওই গুম ঘরে, পাতালেই রাখা আছে। এ ব্যাপারে সে একেবারে নিশ্চিত। এত অল্প সময়ের মধ্যে সূত্রের সমাধান এতখানি এগিয়ে যাবে ভাবতেই পারেনি মহামায়া। মুগ্ধ দৃষ্টিতে সে তাকিয়ে আছে সুশীলের দিকে। সুশীলেরও খুব ভালো লাগছে। এরকম জটিল কিছু ধাঁধার রহস্যের সমাধানে সে বরাবরই আগ্রহী। এবার সে পড়ে শোনালো পরের পংক্তিটি, স্ফীত উদর সম হইল রমিভূ মধ্যমা তাহার, এটিকে সোজা করে পড়লে দাঁড়াবে স্ফীত উদর সম হইল ভূমির মধ্যমা। এই জায়গায় এসে সুশীল একটু বেশ চিন্তিত হয়ে পড়ল। এর মানেটা পুরোটা ঠিক বোঝা যাচ্ছে না। স্ফীত উদর সম হইল ভূমির, এর মানে যেখানে সহস্র স্বর্ণ মুদ্রা পোতা আছে সেই জায়গার ভূমি ভুঁড়ির মতো উঁচু, এই পর্যন্ত বোঝা যাচ্ছে। কিন্তু মধ্যমা কথাটায় এসে আটকে গেছে সুশীল। মধ্যমা কথাটা কি নির্দেশ করছে? এবারেও এর সহজ সমাধান করে দিল কাঞ্চন। গুম ঘরে বন্দি থাকার সময় সে লক্ষ্য করেছিল ওখানে তিনটি কুঠুরির মধ্যে মাঝখানের কুঠুরির মেঝেটা একটু উঁচু মতন, ঠিক সমতল নয়। তার মানে মধ্যমা বলতে এখানে দ্বিতীয় অর্থাৎ মাঝের কুঠুরির মাটিতে গুপ্তধন লুকিয়ে রাখা আছে, এটাই বোঝাতে চাওয়া হয়েছে। শিশুর মতো আনন্দে আত্মহারা হয়ে উঠল কাঞ্চন। হাহা, গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। সুশীল এরপর শেষ পংক্তিটি পড়ে শোনালো, 10 শলক পারু পূর্ণ বিপুল ধনের আধার। এটিকে সোজা করে পড়লে বোঝা যাচ্ছে 10 কলস রূপা পূর্ণ বিপুল ধনের আহার। বিভ্রান্ত করার জন্য লেখাটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আসলে বোঝাতে চাইছে রূপোর তৈরি মোট 10টি কলসে সহস্র স্বর্ণ মুদ্রা রাখা রয়েছে। তাহলে পুরোটা একসাথে পড়লে, কতেশ কতেশ কাঞ্চন দ্রামু ক্ষীর বৃথা খাড় নেব ভূত্রী মাত্র একটি রঘ কালী বাহার। স্ফীত উদর সম হইল রমিভূ মধ্যমা তাহার 10 শলক পারু পূর্ণ বিপুল ধনের আধার। ত্রিভুবনে ঘোর অন্ধকার একটি জায়গা, যেটি হলো পাতাল। সেই পাতালের মাঝের কুঠুরির মেঝেটি একটু উঁচু মতো, তারই নিচে সহস্র স্বর্ণ মুদ্রা 10টি রূপার কলসে রাখা রয়েছে। গুম ঘরের বাহিরে রক্ষী অপরাধীকে পাহারা দিচ্ছে, কিন্তু সে জানে না বিপুল ধনরাশি পাতালে পোতা আছে। তাই গুপ্তধন রক্ষা করতে দ্বার রক্ষী সম্পূর্ণরূপে ব্যর্থ। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী মানে অন্তিম পর্ব কাল দুপুর 2:30টাতে আমি আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।